শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মুহূর্তে এখনকার বার্নিং ইস্যু, জ্বলন্ত সমস্যা কোভিড-19। আপনারা জানেন কোনো একটি 2019 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে চীনের হুবাই প্রদেশের উহান মিউনিসিপ্যাল কর্পোরেশন টাউন তার একটি সি ফুড মার্কেট হুনান থেকে এক বিষাক্ত ভাইরাসের মহামারী শুরু হয়। মহামারী থেকে অতিমারী, সেই যে ভাইরাস, করোনা ভাইরাস, সেই ভাইরাসের আজকে 8ই এপ্রিল 2021 ভারতবর্ষে তার ইনসিডেন্স রেট সর্বকালীন রেকর্ডকে ভেঙে দিল। সকাল 10:33 প্রেস রিলিজ অনুযায়ী ভারত সরকারের 1,26,798টি কেস লাস্ট 24 আওয়ার্সে ভারতবর্ষের বুকে ঘটেছে। এবার দেখুন, এগুলো হচ্ছে কনফার্মড কেস বা RT-PCR পজিটিভ কেস। আমরা যে কিট ইউজ করি বা সারা পৃথিবী যে কিট ইউজ করে RT-PCR-এর, তার মধ্যে 20% কিন্তু ফলস নেগেটিভ আসে, পজিটিভ থাকলেও নেগেটিভ আসে। তাহলে এর সঙ্গে 20% অ্যাড করুন, আরও প্রায় 100% লোক কিন্তু তাদের সুযোগ হয় না এই RT-PCR ফর কোভিড-19 টেস্ট করাবার মতো জায়গায় পৌঁছানোর। তাহলে এখন যে কেস লোড, এই যে বোঝা, কেসের বোঝা সারা পৃথিবীতে এখন কাঁপছে থরথর করে এই কোভিড-19-এর ভয়, ভীত সন্ত্রস্ত হয়ে। সেই জন্য অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধু হিসাবে কতগুলো কথা আপনাদের এখন স্মরণ করিয়ে দিতে চাই যে এই মুহূর্তে আমাদের কী কী করণীয়। ফার্স্ট থিং, দেখুন, এই ভাইরাসের উৎপত্তি স্থল বললাম, এবং ডিসেম্বরের শেষ সপ্তাহ 2019, যার জন্য এই ভাইরাসের অপর নাম কোভিড-19। এবং 30/12-তে আমরা একটা ইনফরমেশন পাই, ডক্টর লি ওয়েনলিয়াং, MD অপথ্যালমোলজি, 33 বছর বয়সের আই সার্জেন, চায়নায় প্রথম ফেসবুক চ্যাটিংয়ে, উহানের সার্জেন ইনি প্রথম পৃথিবীকে অ্যালার্ট করার চেষ্টা করেন 30/12/2019 যে এরকম তিনি একটি কনজাংটিভাইটিস কেস পেয়েছিলেন, যেটি কালচার করতে দিয়েছিলেন, এবং তার সঙ্গে করোনা ভাইরাসের কনজাংটিভাইটিসের বহু মিল তিনি পেয়েছিলেন, ডক্টর লি ওয়েনলিয়াং। এবং তখন তিনি যখন বলেছেন ইট মে বি করোনা এবং কনফার্মড বাই ল্যাবরেটরি, সেই মুহূর্তে তাকে চায়নার কমিউনিস্ট পার্টি সরকার হুঁশিয়ারি দেয় বা টর্চার করে, মেন্টাল টর্চার, যেটা তুমি বলতে পারো না, এভাবে প্রমাণ না মানে এইভাবে স্টেজে তুমি বলতে পারো না যে এটা করোনা ভাইরাস আকার ধারণ করবে, মহামারী মানে অ্যাটাকটা হয়েছে 30/12/2019-এ। এই ডাক্তারবাবু কিন্তু ইয়ং ডাক্তার, ইনি কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করেছিল সারা পৃথিবীকে। যা হোক, সেটা রেকর্ডেড হয়নি। তারপর দেখুন, ফার্স্ট ডেথ করোনা ভাইরাসের 9 জানুয়ারি 2020, সেই ওয়েই গুয়েসিয়া নামে একটি মহিলা, চিংড়ি প্রন সেলার, ওই হুনান সি ফুড মার্কেটে, 67 বছর বয়স্ক। ইনি 2-3টি হসপিটাল ঘুরে যখন আমাদের জেলা হসপিটালের সমকক্ষ কোনো হসপিটালে পৌঁছান হুবাই প্রদেশে, তখন তাকে কনফার্ম কেস করা হয় যে এই ওয়েই গুয়েসি যে করোনা ভাইরাসে আক্রান্ত। এবং প্রথম ডেথ পৃথিবীতে করোনা ভাইরাসের প্রথম শহীদ যদি আমরা অ্যাজ পার রিপোর্টিং পাই, তাহলে ইনি হচ্ছেন শ্রীমতী ওয়াই গুয়েসি। এবার দেখুন কিভাবে আসছে। ফার্স্ট রেকর্ডেড ইন ইন্ডিয়া হচ্ছে 30 জানুয়ারি, একটা কেরালিয়ান স্টুডেন্ট এটাকে নিয়ে আসে, এবং ওই 30 জানুয়ারিতেই WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাইরেক্টর জেনারেল ডক্টর টেড্রস অ্যাডানম গিব্রিয়েসাস, তিনি ডিক্লেয়ার করেন যে ইট ইজ এ সিরিয়াস পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন। 30 জানুয়ারি 2021-এ সিরিয়াস পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন ডিক্লেয়ার করেন WHO ডাইরেক্টর জেনারেল। তারপর দেখুন, ফার্স্ট কেস রেকর্ডেড ওই দিনই হয়েছিল 30 জানুয়ারি, কেরালার স্টুডেন্ট। তারপরে সেই যে প্রথম আমাদের ওয়ার্নিং দিয়েছিল ডক্টর লি ওয়েনলিয়াং, 33 বছর বয়স্ক, MD অপথ্যালমোলজি, আই সার্জেন, হুবাই প্রদেশের উহান শহরের, তিনি 7ই ফেব্রুয়ারি সমস্ত পরিবারের সঙ্গে তিনিও করোনায় অ্যাটাকড হন। তার প্যারেন্ট কিন্তু রিকভারি করে, বেঁচে যায়। তার প্রেগন্যান্ট ওয়াইফ ছিল এবং একটি বাচ্চা ছিল ছোট রেখে, তিনি কিন্তু প্রয়াত হন। 7ই ফেব্রুয়ারি তার ডেথ চায়না ডিক্লেয়ার করে। এই করোনাতেই তার মৃত্যু হয়েছিল। এবার আসা যাক 11 ফেব্রুয়ারি, দেখুন কি হয়েছিল। SARS-CoV-2 সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিন্ড্রোম, করোনা ভাইরাস 2,
সেটাকে WHO নামকরণ বদলে COVID-19 তার নামকরণ দেন, যেহেতু লাস্ট উইক অফ 19-এ এই ভাইরাসের পৃথিবীতে এপিডেমিক হিসাবে অ্যাপিয়ার হয়েছিল, আবির্ভাব ঘটেছিল। এবং তারপরে দেখুন 11 মার্চ WHO সেম ডাইরেক্টর জেনারেল ডক্টর টেড্রস অ্যাডানম গিব্রিয়েসাস, যিনি বেসিক্যালি একজন নন মেডিকেল পার্সন, পাবলিক হেলথ রিসার্চার, ইউথোপিয়ান লোক, আফ্রিকান উপমহাদেশের লোক, ইউথোপিয়ার লোক, তবে তিনি লন্ডনে পড়াশুনো করেছিলেন এবং একজন বায়োলজিস্ট রিসার্চার পাবলিক হেলথের উপর। তিনি ঘোষণা করেন প্যান্ডেমিক, সেটার ডেটটা ছিল 11 মার্চ, প্যান্ডেমিক হিসেবে তিনি পৃথিবীকে ঘোষণা করেন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে। এইবার যে কথাটা বলছি দেখুন, তারপর আস্তে আস্তে কিন্তু ফেব্রুয়ারি মাসের 27 তারিখের আমি এই 2021-এর ফেব্রুয়ারি, তা সারা বছর যা চললো 16 কি 17 অক্টোবর 2020-তে আমরা এই করোনা ভাইরাস ভারতবর্ষে পার ডে অ্যাটাক রেটে হাইয়েস্ট পেয়েছিলাম 94, 95, 96 এর মধ্যে রেকর্ডেড যেটা। তারপরে আমরা ভাবলাম কমছে, পিকে উঠে গেছে, কমছে। এবং ফেব্রুয়ারি মাস 2021 তাতে কিন্তু আমরা পেয়েছিলাম কি 9,000-এ নেমে গেছিল, 96,000 থেকে 9,000। 9th ফেব্রুয়ারি, 8th ফেব্রুয়ারি, 7th ফেব্রুয়ারি 2021 হঠাৎ করে একটা সেকেন্ড ওয়েভের অ্যাপিয়ারেন্স। সেটা কিন্তু শুধু ওদের দোষ দিলে হবে না, ভাইরাসের দোষ দিলে হবে না, আমাদের অনেক ক্ষেত্রে অনেক গাফিলতি আমরা করেছি, যার জন্য এই সেকেন্ড ওয়েভটা এলো। তার মধ্যে পড়ে গেল আমাদের করে খাওয়া মরা বাঁচার লড়াই, দ্যাট ইজ নির্বাচন, বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় এলো, পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে এলো, পুদুচেরি, বিহার, আসাম, তামিলনাড়ু, কেরাল। এই যে নির্বাচন এবং তাছাড়াও নানা পলিটিক্যাল কার্যকলাপ মাস্ক ছাড়া, তারপরে নানা মানুষ বেপরোয়া, মেট্রোতেও উঠছে মাস্ক ছাড়া, রাস্তায় ঘাটে সব জায়গায়, গ্রামের দিকে তো 90% লোক মাস্ক পরে না। আমার এই উত্তর 24 পরগনা জেলার লোক আমি, বরানগরের লোক আমি বসিরহাট সপ্তাহে 2 দিন যাই, ওই দিকটায় বারাসাত, বসিরহাট, বনগাঁ, এই সমস্ত লাইনে আমি দেখেছি যত ইন্টেরিয়রে যাব 99% লোক মাস্ক পরবে না। কেউ হয়তো আমাদের দেখে শাড়ির আঁচলের খুঁটোটা দিয়ে মুখটা চেপে ধরলো, ওইটুকুই, দ্যাটস এনাফ। কিন্তু অনেক দূরে দূরে বাড়ি বা ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং বা সোশ্যাল ডিস্টেন্সিং মানা হয় বলে হয়তো গ্রামের অবস্থা ভালো, কিন্তু তাও আমরা কিন্তু যা রিপোর্ট পাই তা কিন্তু ভয়ঙ্কর। আরও ভিতরে ভিতরে এই যে আমাদের রেকর্ডেড যেগুলো RT-PCR পজিটিভ কেস, যেটা আজকে বললাম 1,26,789, সেটা সকাল 10টা 33-এর একটা প্রেস রিলিজ। তারপরে আরও কত হয়েছে কেউ জানি না আমরা, কি এটা কিন্তু অফিসিয়াল রেকর্ডিং। এছাড়া কিন্তু এর অন্তত আমার তো মনে হয় 100% বেশি অন্তত এই কেস আছে। তা এখন আমাদের কি করণীয় এই বিষয়ে বলবো, কয়েকটা সংক্ষেপে কথা। দেখুন, ইমিউনাইজেশন যা চলছে। IMA, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনকে এবং প্রধানমন্ত্রীকে কিন্তু একটা মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে যে 19 বছরের ছেলেদেরও 18-19 অবধি যাদের উপর ট্রায়াল হয়েছে, মোর দ্যান 18 ইয়ার্সের উপর, 18 বছরের কমের উপর কিন্তু আমাদের ভ্যাকসিন পরীক্ষিত নয়। সেজন্য আমরা আর বিলো 18 বলছি না, 18 to 45 এই এজ গ্রুপটাকে আপনি কভার করুন শিগগিরই। কারণ এখনকার যে নতুন স্ট্রেনের ভাইরাস, 3টে স্ট্রেন আপনারা জানেন, টোটাল 7খানা স্ট্রেন, তার মধ্যে 3টের প্রাদুর্ভাব হচ্ছে। সবচেয়ে কম যেটা ভারতবর্ষের বুকে হচ্ছে সেটা হচ্ছে ব্রাজিলিয়ান স্ট্রেন, সাউথ আফ্রিকান স্ট্রেন মেজো ভাই, এবং ব্রিটেন হচ্ছে বড় ভাই। ব্রিটেন স্ট্রেন আমাদের দেশে বেশি পাওয়া যাচ্ছে। যা হোক, এখন আমাদের এই ভাইরাস কিন্তু সেন্সিটিভ হচ্ছে হিট এবং আল্ট্রাভায়োলেট রে। আপনাদের জানার জন্য, বাঁচার জন্য বলছি, হিট, গরম তাপমাত্রা, রেপ্লিকেশন কমে যায়, এবং আল্ট্রাভায়োলেট রে, এছাড়া ইথানল, যার জন্য দেখবেন যত রকম আমরা হ্যান্ড ওয়াশ ইউজ করছি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি, সবই কিন্তু ইথানল দিয়ে তৈরি। 65 to 95%-এর মধ্যে, অন অ্যান অ্যাভারেজ 75% থাকলে ভাইরাস কিলিং হয়ে যাচ্ছে। আর কি ইথারেও মারা যায়, 75% ইথার, ক্লোরিন ব্লিচিং পাউডারে মারা যায়, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, তাই দিয়ে দেখবেন ভেজিটেবল ক্লিনারগুলোর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে, এবং ক্লোরোফর্মেও মারা যায়। এবং সর্বশেষ বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, পভিডিন আয়োডিন। নাজাল স্প্রেও বেরিয়ে গেছে, গলায় গার্গেল করুন নুন গরম জলে। এটা একটা এডিনবার্গ ইউনিভার্সিটি, ইউকের, ইউনাইটেড কিংডমের, তাদের একটা কিন্তু ভালো প্রোডাক্ট, যে এই ভাইরাস নাক দিয়ে ঢুকে আমাদের গলায় কিন্তু 4 দিন অবধি থাকে। তার মধ্যে যদি আমরা এই ভাইরাসকে ফেলে দিতে পারি
গরম জল দিয়ে পভিডিন আয়োডিন গার্গেলিং করে, বিটাডাইন গার্গেল বা ওয়াকাডিন গার্গেল যেগুলো অ্যাভেলেবেল বাজারে, ব্র্যান্ড নেম যেগুলো ইন্টারন্যাশনাল, সেগুলোই আমরা ব্যবহার করব, কারণ একটা মরা বাঁচার লড়াই, এখানে কোনো নো কম্প্রোমাইজ। আমরা বারবার গার্গেল করব, বারবার হট ড্রিঙ্কস খাবো, বারবার গ্রিন টি খাবো, গরম চা খাবো, তাহলে আমাদের একমাত্র প্রতিরোধ ক্ষমতা হয় এমন সব ক্রিয়াকলাপ করব, এক্সারসাইজ করব, অ্যান্টিঅক্সিডেন্ট খাবো, ভিটামিন সি খাবো, জিঙ্ক খাবো, ভিটামিন D3 খাবো, যেটা হেল্পার টি-সেল 2কে করে এই স্টিমুলেট করে আমাদের সাইটোকাইন সিনড্রোম হতে দেয় না, যেতে হাইপার ইমিউন সিনড্রোম, যার জন্য এত লোক মারা যায়, 2% থেকে 3% লোক। এবার দেখুন যে কথাটা বলবো, যে আমাদের ভ্যাকসিন কিন্তু চলছে, খুব ভালো কথা। কোভিশিল্ড, কোভ্যাক্সিন, যে দুটো ভ্যাকসিন আমাদের ভারতবর্ষে তৈরি, ভারতবর্ষে কিন্তু ভ্যাকসিনের এজ গ্রুপটাকে আমরা কমাতে বলেছি, যেহেতু আমাদের কম এজের লোকদের এখন অ্যাটাক করছে, তারা অলমোস্ট আনকভার্ড বলে আমরা বলছিলাম যে ওদের ন্যাচারাল প্রোটেকশন আছে, কিন্তু দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে অনেক কম। এই ভ্যাকসিনের দেখুন দুখানা ডোজ আমরা আপাতত ঠিক করেছে, কোভিশিল্ড বা কোভ্যাক্সিন ইন্ডিয়া মেড, একটা হচ্ছে আমাদের সিরাম ইনস্টিটিউট, যেটা পৃথিবীর মধ্যে বৃহত্তম ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়া, আর একটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদের বায়োটেক কোম্পানি। সিরামের সঙ্গে অক্সফোর্ডের টাই আপ আছে, তার সঙ্গে ICMR, IMA সবাই কম বেশি আমরা যুক্ত ডাক্তাররা। কোভিশিল্ড বা কোভ্যাক্সিন দেখবেন ডোজ 1 নিলাম, এবার 4 সপ্তাহ পরে ডোজ 2 বলা হচ্ছিল, হঠাৎ করে একটা বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে, একটা বিজ্ঞপ্তি দিয়ে, বিজ্ঞাপন বলবো না, 6 to 8 উইক্স হলে যত গ্যাপ দেবো তত নাকি ভালো, কিন্তু 8 উইক্সের কম হতে হবে। তাই জন্য আমরা অন অ্যান অ্যাভারেজ 6 উইক্স বলছি, আপনারা এই সেকেন্ড ডোজিংটা করে নেবেন। কেন? প্রথম ডোজ নিলেন, দ্বিতীয় ডোজ 6 সপ্তাহ পর, তার ঠিক 14 দিন পর থেকে কিন্তু অ্যান্টিবডি টাইটার, অ্যান্টিবডি লেভেল, এই যে আমরা আর্টিফিশিয়ালি অ্যাডিনো ভাইরাসের যে পার্ট আমরা ঢুকিয়ে দিলাম, তার এগেনস্টে যে রিয়াকশান, সেটা কোভিডকে ক্রস রিয়াকশান করবে, কোভিড ভাইরাসকে, সেটা কিন্তু আমাদের 2 উইক্স থেকে পিকে ওঠে, 4 উইক্সে একদম পিকে হবে সেকেন্ড ডোজের পর। ফার্স্ট ডোজ নিয়ে কোন মন্ত্রীর হলো, কোন প্রফেসরের হলো, কোন আইনজীবীর হলো, কোন ডাক্তারের হলো, ওটা কিন্তু কোনো তুলনা হবে না। প্রথম ডোজ নিলাম 6 সপ্তাহ পর, সেকেন্ড ডোজ তার 14 দিন পর থেকে কিন্তু আমরা প্রোটেক্টিভ লেভেল অফ অ্যান্টিবডি হয়। কিন্তু সব ভাইরাস কিন্তু, সব ভ্যাকসিন কিন্তু সব ভাইরাসের এগেনস্টে 100% প্রোটেকশন দেয় নাই, পৃথিবীতে দেয় না। আর এটা একটা RNA ভাইরাস, এভার চেঞ্জিং, মিউটেশন খুবই স্বাভাবিক, কতদিন কিভাবে প্রোটেকশন দেবে সবই কিন্তু কোয়ারি আছে। যা হোক, মোটের উপর বিজ্ঞানীরা দিবারাত্র খেটে এই 9 মাসের মধ্যে এত বড় একটা কাজ করলেন, তার জন্য তাদের কৃতজ্ঞতা জানাই, তাদের ধন্যবাদ জানাই। এবং ভারতীয় বৈজ্ঞানিকরা এটা তৈরি করেছেন, কোভ্যাক্সিনও কোভিশিল্ডও। তা আমি যেটা বলতে চাইছি, যে যদি 67% আমাদের 63 to 67% প্রোটেক্টিভ ভ্যালু হচ্ছে এই কোভিশিল্ড, যেটা আমিও নিয়েছি ব্যক্তিগতভাবে, সেকেন্ড ডোজ নেওয়া হয়ে গেছে। এর কিছু সাধারণ সাইড এফেক্ট আছে, যেমন জ্বর হতে পারে, জ্বর হলে লোকাল সাইড পেন হতে পারে, মায়ালজিয়া হতে পারে, গায়ে ম্যাচ করা, ম্যালাইজ হতে পারে। এগুলো হলে কিন্তু ভাইরাস, এই ভ্যাকসিন যে কাজ করছে তার প্রমাণ কিন্তু এগুলো। অতএব এগুলো কিন্তু হোপফুল সাইড এফেক্ট। কিন্তু প্রতি 10 লাখ থেকে 10 মিলিয়ন, 1 মিলিয়ন to 2 মিলিয়নে কিন্তু একটা ডেথ হতে পারে, সেটা ডিপিটি ভ্যাকসিন দিলেও হয়, সাডেন কোলাপস অ্যান্ড ডেথ। 10 মিলিয়ন মানে 10 লক্ষে একজনে একটা ক্রস রিয়াকশন বা অ্যালার্জিক রিয়াকশন বা অ্যানাফাইলেকটিক রিয়াকশন এগুলো হতে পারে, কিন্তু সেগুলো ট্যাকেল করার মতো জিনিস বা প্যারামেডিক্স বা ডক্টরস আমাদের ভ্যাকসিনেশন সেন্টারগুলোই কিন্তু ভারতবর্ষের বুকে তথা পৃথিবীর বহু দেশেই কিন্তু প্রোভাইড করা আছে। অতএব ডোন্ট ফিয়ার, কোনো ভয় নেই, আপনি গিয়ে নিতে পারেন। অ্যাডভান্টেজ ওভারলাইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ, কস্ট বেনিফিট রেশিও যদি বলেন, যে আমাদের বেনিফিটটাই কস্টের চেয়ে বেশি। অতএব আমরা কিন্তু এই 150 টাকার ভ্যাকসিন, যেটা ফ্রি অফ কস্টে গভর্নমেন্ট দিচ্ছে, 150 টাকা পাইকারি কিনছে, লক্ষ লক্ষ কেনে বলে। এবার দেখুন যে লক্ষ লক্ষ যে ভ্যাকসিন কেনা হয়েছে বলে কম পেয়েছে সরকার। এই করোনা প্রিভেন্টিভ প্রিন্সিপালসগুলো কিন্তু এই ভ্যাকসিন নেওয়ার পর কি সুবিধা দেখুন, আদার প্রিন্সিপালগুলো কিন্তু মেনটেন করতে হবে। কী কী সেই প্রিন্সিপাল আমি তারপরে লাস্টে টেনে দেবো, যে এই ভ্যাকসিনে কী কী হতে পারে রোগ, কিন্তু রোগ হলে কি হবে না হবে। দেখুন, আদার যে প্রিন্সিপাল স্বাস্থ্যবিধি, সেটা কিন্তু আমাদের মেনে চলতে হবে। কীরকম স্বাস্থ্যবিধি? প্রথমে হচ্ছে 3টে C, 3C, 3C, 1C, ক্লোজড স্পেসে যাব না,
ক্লোজ ঘর বন্ধ করে এসি চালিয়ে, সেন্ট্রাল এসি চালিয়ে আমরা থাকবো না। সে ওটি হোক, মার্কেট হোক, মল হোক, রেস্টুরেন্ট হোক, বিজনেস সেন্টার হোক, অফিস হোক, কখনো নয়। দরজা একটু খুলে রাখতেই হবে এবং সেন্ট্রাল এসি যতটা পারবো পরিহার করব। সিঙ্গেল রুমে এসি থাকলো, আর যাদের সাইন সিমটমস আছে এই সমস্ত লোকগুলোকে আমরা অ্যালাউ করব না অ্যাট এনি কস্ট, সে যেই হোক। যাদের সব কমন কোল্ড বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনই কিন্তু কোভিড নয়, জানি আমরা, সকলে জানি। কিন্তু আনলেস অ্যান্ড আনটিল প্রুভড আদারওয়াইজ তাকে কিন্তু আমরা জনসমক্ষে দুটো মাস্ক, অন্তত কাপড়ের মাস্ক হলে অন্তত দুটো মাস্ক, বা একটা সার্জিক্যাল মাস্ক হলে দুটো সার্জিক্যাল মাস্ক, বা N95 মাস্ক হলে একটা মাস্ক আমরা অ্যালাউ করব কনজেস্টেড প্লেসে। নাম্বার 1, সে ওপিডি হতে পারে। এবং আমার যেটা সাজেশন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর সমস্ত আউটডোরগুলো যেন দরজা জানলা খুলে দেওয়া হয়, বা গাছতলায় যেন যতক্ষণ না বৃষ্টি হয়, বর্ষা নামে, গাছতলায় ওপেন আউটডোর হোক। ভিড় কনজেস্টেড প্লেসে যেন কোনো আউটডোর না হয়। এটা কিন্তু এগেইনস্ট দ্য প্রিন্সিপাল, কোভিড প্রিন্সিপালে যাচ্ছে। অনেক বড় বড় বোদ্ধা আছেন, বুদ্ধিদাতা আছেন, ল্যাপটপ নিয়ে তারা ঘুরে বেড়ান, কিন্তু তারা পার্সোনালি কাজের জায়গায় কিন্তু নেই। এটাও কিন্তু সরকারি নেতাদের বুঝতে হবে যে কোন ডাক্তাররা মানুষকে চিকিৎসা করেন, কোন ডাক্তাররা কোভিড এখানে দেখলে 3 কিলোমিটার দূর থেকে পালিয়ে যান, অথচ একটা ল্যাপটপ নিয়ে হয়তো তারা ঢুকে পড়ছেন। সেন্ট্রাল হল, নয়াদিল্লি বা নবান্ন, সব জায়গায় এরকম পাবলিক কিন্তু আছে। ডাক্তার তারা হয়তো MD/MS একটা ডিগ্রি আছে, কিন্তু সাবধান। যে কথাটা বলবো, ক্লোজ স্পেসে ঘর বন্ধ করে কোনো কাজ করবেন না, ওপেন রাখুন। নাম্বার 1, ওপিডি করলে গাছতলায় করুন যতক্ষণ না বৃষ্টি নামে। ওটি করলেও একটা দরজা খুলে রাখুন, সেন্ট্রাল এসি চালাবেন না। নাম্বার, এবং ক্লোজ স্পেস গেল। এবার কনজেস্টেড স্পেস, যেগুলো কনজেস্টেড, মিটিং মিছিল মাস্ক পরে করুন। এটা করতেই হবে। এটা কিন্তু কেউ বীর পুরুষ নই আমরা। এটা কিন্তু একটা অজানা, অচেনা এবং ডাইরেক্ট কোনো ওষুধ নেই, রেমডেসিভির ছাড়া, ভিটামিন D3 ছাড়া, ডেক্সামেথাসোন ছাড়া, ইনডাইরেক্ট এফেক্ট কোনো ওষুধই নেই অ্যাকচুয়ালি। এটা একটা বাংলা কথা। আমরা কতগুলো জিনিস খাই, যেমন ভিটামিন D3, এটা হচ্ছে হেল্পার T সেল 2কে স্টিমুলেট করে যাতে হাইপার অ্যাক্টিভ ইমিউন রেসপন্স না হয়, এবং অনেক রেসপিরেটরি ভাইরাসের এগেনস্টে ভিটামিন D3 দেহের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে বুস্ট আপ করে। এটা মনে রাখবেন। জিঙ্ক হচ্ছে ক্লোরোকুইনকে ভেতরে ঢুকতে দেয়, কোষের ভেতর, জিঙ্কোনিয়া 50। ভিটামিন C ইমিউনিটিকে বুস্ট আপ করে, ট্রমা রিপেয়ার করে বডি। আর কি করে? আর অ্যাজিথ্রোমাইসিন বা ডক্সিসাইক্লিনের সঙ্গে আইভারমেকটিন, এখানে কিন্তু প্রুভেন রোল নেই। পার্শিয়ালি বলছে এদের অ্যান্টিভাইরাল রোল আছে, ওইটা দ্যাটস এনাফ, কোনো প্রুফ কিন্তু নেই। এবার আমি চিকিৎসায় যাব, তার আগে আমি বলে দিচ্ছি, ওই যে বলেছিলাম যে 63% বা ভ্যাকসিনের সাকসেস রেট বা 67%, বাকি 33 বা 37% লোকের কি হবে? হবে একটা জিনিস হবে। জিনিসটা হচ্ছে নাকে সামান্য ইনফেকশন হতে পারে কোভিডে, ফুল বডিতে অর্গান ড্যামেজ করতে পারবে না বলছে, বা এটা আমাদের হয়তো একটা শব্দ মানে সাপোর্ট দেওয়ার কথাও হতে পারে। যা হোক, মাস্ক হচ্ছে সবচেয়ে বেস্ট। মাস্ক আমাদের ইউজ করতেই হবে টু প্রিভেন্ট রেসপিরেটরি ড্রপলেট আউটকামিং বা স্প্রেডিং কোভিডের। তাহলে কনজেস্টেড প্লেসে যাব না, ওভারক্রাউডিং প্লেসে যাব না, যেগুলো মার্কেট প্লেস, মিছিল, মিটিং, ধর্মস্থান, সমস্ত কিছুই আসছে, সেই প্লেসে আমরা মাস্ক ছাড়া কেউই যাব না, এবং সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করার চেষ্টা করব। এইগুলো হচ্ছে কথা। আর কি, আরেকটা কথা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট। ক্লোজ কন্ট্যাক্ট মানে কি? 6 ফুট বা দুটো হাত, এই যে আমাদের বড় হাত, এরকম দুটো হাতের ডিস্টেন্সে আমরা থাকব, বা 2 গজ বা 6 ফিট। এটা ফিজিক্যাল ডিস্টেন্সিং, বডি টু বডি, এটা আমাদের থাকতেই হবে। যে যেখানেই যাই, মিটিং করি, মিছিল করি, মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জায় যাই, এটা না করলে কিন্তু নিজে তো ডুববে, পুরো সমাজটাকে ডোবাবেন, মনুষ্য প্রজাতিকে ডোবাবেন। অতএব চিন্তা করে দেখুন আরেকবার যে এ লড়াই বাঁচার লড়াই। আর কিছু বলবো না আমি। এ লড়াই বাঁচার লড়াই, সে কমিউনিস্টদের সেই স্লোগান টেনে বলছি, এ লড়াই বাঁচার লড়াই। এবং একটা ভাইরাসের এগেনস্টে, যেটা হচ্ছে আন্তর্জাতিকতাবাদের ভাইরাস, সারা পৃথিবীতে প্যান্ডেমিক হয়েছে, অতিমারি হয়েছে। আর কি করব? নাকে সামান্য ইনফেকশন হতে পারে,
এবং ভ্যাকসিন নেওয়ার পর হয়তো, এবং বিটুইন ভ্যাকসিনেশন একটা লোক ইনফেক্টেড বা পজিটিভ হতে পারে, বা পরে সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, আমাদের এই যে 80% অ্যাসিমটোমেটিক থাকে, কিচ্ছু হয় না, ওষুধ না খেলেও সেরে যায়, তখন বলবে এই অমুক বড় হসপিটাল সারিয়ে দিল, অমুক বড় ডাক্তার সারিয়ে দিল, এই আমি সারিয়ে দিলাম, আমার কিন্তু কোনো ক্রেডিট নেই। 80% বডি ন্যাচারাল প্রোটেকশানে কিন্তু মানুষ ভালো হয়ে যায় কোভিডে। রইল 16% মাইল্ড সিমটোমেটিক, ওই সামান্য 3টে অ্যাজিথ্রোমাইসিন, 5টা ডক্সিসাইক্লিন, আর 2টো ওই অ্যালার্জির সেট্রিজিন, 3টে ভিটামিন বিকুসিল জেড খেয়ে কিন্তু ভালো হয়ে যায় 16%। বা এই তাহলে কত হলো 96, 4% হচ্ছে খেলা দেখাবে। খেলা দেখাবে মানে এই 4%-এর মধ্যে 4%-এর হসপিটালাইজেশন দরকার, তার মধ্যে 1% যাবে আইসিসিইউ, ইন্টেন্সিভ করোনারি কেয়ার ইউনিট, তাকে গিয়ে রেসপিরেটরি সাপোর্ট দিতে হবে। যদি SpO2 পালস অক্সিমেট্রি করে আমরা 92 অ্যান্ড লেস, 94 অ্যান্ড লেস সবাই বলছে, আমি বলছি তাও 93-4 অবধি মেনে নেওয়া যায়। 90 কম হলে একদম মানে তাকে নিয়ে হসপিটালাইজড করতে হবে, কিন্তু আইসিইউ না হলেও চলবে, ইন্টেন্সিভ করোনারি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট না হলেও চলবে, তাকে অক্সিজেন দিতে হবে, নিভ নন ইনভেসিভ ভেন্টিলেশন করতে হবে, NIV বা HFNC হাই ফ্লো নাজাল ক্যাথিটারের মাধ্যমে তাকে অক্সিজেন দিতে হবে। এটা 2%-এর লাগে, এবং ভেন্টিলেশন লাগে 1%-এর, আর 1%-এর এমনি অক্সিজেনে ঠিক হয়ে যায়। তার মধ্যে একটা জিনিস আমাদের নামটা শুনে রাখুন, জাস্ট, আর কিছু শুনতে হবে না। রিকভারি ট্রায়াল হয়েছিল একটা, যাদের শ্বাসকষ্ট হবে তাদের একটা পাতি ওষুধ 30-40 পয়সা করে দাম, ডেক্সামেথাসোন, তার একটা ইঞ্জেকশন আছে, 6 mg করে 10 দিন অবধি দেওয়া যায়, তাতে কিন্তু 1/3 ডেথ রেট কমিয়ে দেওয়া হয়েছে। এত সুন্দর ওষুধ সব জায়গায় পাবেন। ইঞ্জেকশন ডেকাড্রন, আপনারা অনেকেই নাম জানেন, যারা শুনছেন তারা প্রত্যেকেই নাম জানেন। ইঞ্জেকশন ডেকাড্রন নামে পাওয়া যেত, ডেক্সামেথাসোন বা পেডনিসলন, মিথাইল পেডনিসলন ওরাল ফর্মও আপনি দিতে পারেন যদি শ্বাসকষ্ট থাকে। শ্বাসকষ্ট না থাকলে কিন্তু একটা স্টেরয়েড অপ্রয়োজনে ইউজ করবেন না। এবার তার মার্কার কি? CRP, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, মোর দ্যান 75 mg পার লিটার হতে হবে। 6 অবধি 5 অবধি নর্মাল, সেটা যদি 75 হয় মানে 15 গুণ বেশি, তাহলে এটা একটা ক্লিনিক্যাল ইন্ডিকেশন ডেক্সামেথাসোন দেওয়া। আর এইভাবে আমরা ট্যাকেল করব। তাহলে ইমিউনাইজেশন হলো, প্রিভেন্টিভ মেজার্স হলো। এইবার যেটা কথা, আর স্যানিটাইজেশন আর সোশ্যাল ডিস্টেন্সিং বলে না, স্যানিটাইজার প্রথমে আমি বলেছি, তাহলে আর কিছু দরকার নেই। এইবার হচ্ছে যারা হসপিটালে ভর্তি হবেন এয়ার হাঙ্গার নিয়ে, হাইপক্সিমিয়া নিয়ে, তাই জন্য প্রতিটা COVID-19 পজিটিভ হোক নেগেটিভ হোক, শ্বাসকষ্টের পেশেন্ট হোক, পালস অক্সিমিটার একটা কেনা কিন্তু বাধ্যতামূলক, কিনবেনই, যত দামি হোক যত কম দামি হোক, ওটা দিয়ে আপনাকে 4 আওয়ারলি করে চেক আপ করতে হবে একটা কোভিড পজিটিভ বা শ্বাসকষ্টের পেশেন্টকে। যদি কখনো SpO2 অক্সিজেন স্যাচুরেশন 92, 93 বা 91-এ দাঁড়ায়, এ কিন্তু অ্যালার্মিং সাইন। এইবার অ্যালার্মিং সাইনটাকে রুখতে গেলে আমরা ওই B1 দেখুন, প্যানেল একটা করেছিল WHO, ভারত সরকার, সমস্ত সরকার একটা এক্সপার্টস প্যানেল, তারা একটা প্যানেল করে B1 স্টেজ 1-এ ডেক্সামেথাসোন শুধু দিত শ্বাসকষ্ট শুরু হলে, তাতে ভালো ফল পাওয়া গেছে। 1/3 বা 33% ডেথ রেট কমানো গেছে, 1/5 অক্সিজেন দেওয়াটা কমানো গেছে। এই ডেক্সামেথাসোন নোবেল ড্রাগ, এই ড্রাগটা 1946, 56, 58 সালে বোধহয় আবিষ্কার হয়, 46 থেকে গবেষণা হয়। পিটার হার্ভে বলে একটি সায়েন্টিস্ট এই নতুন করে ওল্ড ওয়াইন ইনে নিউ বোতল, এই ডেক্সামেথাসোনের আবিষ্কর্তা। এই কোভিডে এই সেদিন মানে এই মার্চ মাসে রিসার্চ শুরু হয়, জুন জুলাই 2020-তে এটা ওল্ড ওয়াইন ইনে নিউ বোতল ডেক্সামেথাসোন। কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম 90 সাল, তখন কিন্তু আমাদের স্যারেরা ওইটাই বলে, ডেরিফাইলিন ডেকাড্রন দিয়ে দাও, কেন দিয়ে দাও, কী দিয়ে দাও, কিন্তু অনেকেই উত্তর দিতে পারতেন না। তখন কোভিড নামকরণটা হয়নি, করোনা ভাইরাস ওই বইয়ে লেখা ওইটুকু। হ্যারিসনের 16th এডিশনে দেখেছিলাম করোনা ভাইরাসের কথা। তো এরকম আমরা কিন্তু বইয়ে লেখা আছে, কিন্তু ইতিহাসে লেখা আছে, কিন্তু সেই করোনা ভাইরাস প্যান্ডেমিক যে আমরা ফেস করব বুঝতে পারিনি। যা হোক, এই প্যানেল মেম্বাররা বলেছে B2A রেমডেসিভির বলে একটা ড্রাগ, অ্যান্টিভাইরাল, RNA ডিপেন্ডেন্ট RNA পলিমারেজ বলে একটা এনজাইমকে ইনহিবিট করে ভাইরাসের RNA তৈরি করতে দেয় না, অর্থাৎ ভাইরাসের স্প্রেডিং বা বংশবৃদ্ধি রেপ্লিকেশনকে রোখে।
রেমডেসিভির নাম তার, আইভি দিতে হয়, ইন্টারভেনাস শিরার মধ্যে দিতে হয়, এবং লায়োফিলাইজড ফর্মে থাকে, 105 mg থাকে 1 ml, তার বডি ওয়েট অনুযায়ী ডোজিংটা করা হয়। এবং রেমডেসিভির ইউএসএফডিএ অ্যাপ্রুভ ড্রাগ, ইউকে আমেরিকাও কিন্তু অ্যাপ্রুভ করেছে 2020 সালে, ইউনাইটেড স্টেটস করেছে, ইউনাইটেড কিংডম করেছে, মানে লন্ডন ব্রিটেন করেছে, গ্রেট ব্রিটেন। এটা হচ্ছে ইউএ ইমার্জেন্সি ইউজড অথরাইজেশন, ইউজ করার অথরাইজেশন দিয়েছে, এরা অ্যাপ্রুভ করেছে 2020-তে। অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেনকে দেওয়া যাবে, চিলড্রেন 12 বছরের বেশি হতে হবে এবং 88 পাউন্ড বা 40 কেজির বেশি ওয়েট হতে হবে। তাহলে আমাদের রেমডেসিভির কলকাতার বড় বড় প্রাইভেট হসপিটালে বা সরকারি হসপিটালে কিন্তু রেমডেসিভির ইউজ হয়। এবার B3 লেভেল যদি হয়, ডেক্সামেথাসন রেমডেসিভির দুটোই আমরা দিতে পারি। এবং কিছু কিছু প্যানেল পৃথিবীতে বলেছে কিছু কেসে আমরা দিতে পারি কি টসিলিজুমাব গোষ্ঠীর একটি ওষুধ আমরা দিতে পারি, যেগুলো র্যাপিডলি অক্সিজেন ডিমান্ড বাড়ে এরকম পেশেন্টকে। এটা হচ্ছে অ্যাভেলেবেল, এখনও হসপিটালাইজড পেশেন্টের চিকিৎসা আছে। ফেব্রুয়ারি 9, 2021 FDA ইস্যু করে আর একটা জিনিস, এমার্জেন্সি ইউজ অথরাইজেশন, হচ্ছে অ্যান্টি সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিন্ড্রোম অফ করোনা ভাইরাসে SARS-CoV-2 এ মনোক্লোনাল অ্যান্টিবডি। এ কথাটা আপনারা শুনবেন, প্রচুর দাম। যে ভিম্যাপ বলে লাস্টে আছে, VIMAB প্রতিটা ওষুধে, বাম ল্যানি ভিম্যাপ 700 mg, এবং ATC ভিম্যাপ, এটাও মনোক্লোনাল অ্যান্টিবডি 1400 mg। এটা একটা ট্রিটমেন্ট মডারেট টু মাইল্ড টু মডারেট কেসে দেওয়া যেতে পারে। ক্লিনিক্যাল প্রোগ্রেশন যাদের ইমার্জেন্সি ইউজের অথরাইজেশন দেওয়া আছে FDA এর, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকার। এবার দেখুন অ্যাডাল্টে কিন্তু এই এক্সপেরিমেন্টগুলো হয়েছে, মনোক্লোনাল অ্যান্টিবডি ফেজ 3 ট্রায়াল, কিন্তু বাচ্চাদের হয়নি। তাহলে এবার আমরা কি করব, চিলড্রেন লেস দ্যান 16 ইয়ার্সে মনোক্লোনাল অ্যান্টিবডি আন্ডার কভারেজ অফ পেডিয়াট্রিশিয়ান। পেডিয়াট্রিক ইনফেকশিয়াস ডিজিজ যারা কন্ট্রোল করে, শুধু পেডিয়াট্রিশিয়ান হলে হবে না, তাদের চর্চা চাই ওই বিষয়ে, তাদের গাইডলাইনে, তাদের গাইডেন্সে আমরা দিতে পারি। আর একটা ওষুধ আমরা খুব ভালো করে দিই, হেপারিন বা এনক্সাপাইরিন, দেখবেন ব্লাড থিনার, অ্যান্টিকোয়াগুলেশন ড্রাগ। এটা একটা হসপিটালাইজড পেশেন্টকে আমরা দিতে পারি, ব্লাড থিনার, হেপারিন ইঞ্জেকশন বা এনক্সাপাইরিন ইঞ্জেকশন, সাইড এফেক্ট কম। কিন্তু আমাদের মতো ট্রপিক্যাল কান্ট্রিসে দেখবেন এই কোভিডের সঙ্গে বন্ধুত্ব করে আমাদের আরেকটি ডেঙ্গু ফিভার একসঙ্গে হয়। এটা যদি দুটো এক থাকে তাহলে কিন্তু ব্লাড থিনার দেবো না, কিছুতেই দেবো না, দিলে ব্লিডিং হয়ে পেশেন্ট মরে যাবে। তাই আমরা তখন কি করব, ডেঙ্গুটাকে আগে কভার করব প্লেটলেট দিয়ে, তারপরে আমরা অন্য সব কথা শুনবো। তাহলে এই হচ্ছে পৃথিবীতে আজ অবধি, আজকে 8ই এপ্রিল 2021 রাত 7:50 এই অবধি অ্যাভেলেবেল চিকিৎসা। আর অক্সিজেন ছেড়ে দিন, প্যারাসিটামল 3 গ্রাম অবধি দিতে পারি, 60 mg পার কেজি পার ডে ইন 3 to 4 ডিভাইডেড ডোজেস, তার বেশি আমরা কখনোই দেবো না। আর কি আছে আমাদের, আর সিমটোমেটিক ভিটামিন সি, জিঙ্ক, ভিটামিন D3 যেটা কথা হচ্ছিল, এগুলোর কিন্তু কোনো প্রুভেন রোল নেই। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, ORS, হাইড্রেট দ্য পেশেন্ট, হাইড্রেশনটা ঠিক রাখতে হবে। আর মেইন যেটা চিকিৎসা সেটা হচ্ছে পালস অক্সিমেট্রি করতে হবে, পালস অক্সিমেট্রি, ওটাই মেইন ইন্ডিকেশান পেশেন্ট হসপিটালে যাবে কি যাবে না, হোম ম্যানেজমেন্ট অফ COVID-19। আর একটা জিনিস আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে COVID-19 পেশেন্ট হোক, যে কোনো পেশেন্ট হোক, বয়স্ক পেশেন্ট হোক, তাদের রেগুলার সানবাথ নেওয়া। 11টা থেকে 2টোর মধ্যে গরমকাল হলে 15 মিনিট, শীতকাল হলে 30 মিনিট, জাস্ট ডবল। বা 2টোর পরে হলে, 4টের পরে হলে, 3টে থেকে 4টে হলে জাস্ট ডবল টাইম, 15 টাকা 30 মিনিট করে দিন। এই রেগুলার সানবাথ নিলে ভিটামিন D3 তৈরি হবে। ভিটামিন D3 আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করতে মাস্টার মাইন্ড। ভিটামিন D3 পৃথিবীতে মানুষ খাচ্ছে বা আছে বলেই মানুষ শুধু বোন হেলথকে দেখে না, বোনসের হেলথকে দেখে না, টেন্ডন হেলথকে দেখে না, এই সারা বডির যে প্রতিরোধ ক্ষমতা, যে আমাদের বডির ভিতর যে ডিফেন্স মেকানিজম, ইমিউনিটি, প্রতিটা জিনিসকে কিন্তু সে
টি হেল্পার সেল 2 দিয়ে কন্ট্রোল করছে। হাইপার ইমিউন রিয়াকশন হবে কি হবে না, সাইটোকাইন সিনড্রোম করোনায় হবে কি হবে না, সব কিন্তু ডিটারমাইন করছে। এবং ভাগ্যচক্রে দুঃখ হয় কথাটা বলতে, যে এই সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজের মধ্যে এত সানলাইটের প্রাচুর্য, কিন্তু আমাদের মধ্যে 70 থেকে 90% লোক আমরা আইদার ডেফিসিয়েন্ট কম বা ইনসাফিসিয়েন্সি হয়, নেই, নতুবা কম আছে। সেই জন্য আমরা সবসময় চাইব রেগুলার সানবাথ, বিনা পয়সায় ভিটামিন, সানশাইন ভিটামিন। আমরা এসিতে গাড়ি বন্ধ করে দরজা জানলা আটকে বেশি থাকার চেষ্টা করব না। ল্যামিনার ফ্লো অফ এয়ার, ক্রস ভেন্টিলেশন, এই কথাগুলো কিন্তু শুনলে আমিও ছাত্র অবস্থা হাসতাম ফিক করে, অনেকেই হাসতাম, কিন্তু আর ভালো টিচারও নেই যারা এই কথাগুলো বলবে। আজকে একটা ছেলে MBBS পাস করছে, কিছু এইসবগুলো কিছুই তারা বুঝতে পারছে না। কেন আমি সানবাথ নেব? তার সানবাথের গুরুত্বটাই বুঝতে পারছে না। যে দেখুন, সানশাইন হচ্ছে ন্যাচারাল কিলার, প্রচুর কোটি কোটি নাম না জানা ভাইরাসকে মেরে দিচ্ছে, আপনার D3 তৈরি করছে সানবাথ। এবার কেউ বলছে রোডেন্ট সেল কার্সিনোমা হয়, হ্যাঁ ঠিকই হয়, বেজাল সেল কার্সিনোমা হয়, আমি কালো হয়ে যাব, হ্যাঁ নানা রকম সানবার্ন হবে, ট্যান তৈরি হবে, বিউটিশিয়ান ক্লিনিকরা বলছেন, কসমেটিক ডাক্তাররা বলছেন ট্যান হবে। কিন্তু সানবাথ না নিলে আপনি যে পৃথিবীতে বাঁচবেনই না। ট্যান তো পরের কথা, বাঁচলে তো হরির নাম, না বাঁচলে কী হবে? সেই ব্যাপারটা কাউকে কিছু বোঝানো যাচ্ছে না। যা হোক, এখন আমাদের ইনশর্ট আমি বলছি যে খুব সিরিয়াস ইল যদি না হন, আপনারা ভ্যাকসিনেট নিজেদের করে নিন বা প্রতিবেশীকে করান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ভ্যাকসিন নিতে বলুন। যদি খুব কন্ট্রাইন্ডিকেশন না থাকে সেটা ডাক্তার ডিসাইড করবে ভ্যাকসিন সেন্টারে, নাম্বার 1। নাম্বার 2, দুটো ডোজই ভ্যাকসিন নেবেন, একটা নেবেন তার 6 থেকে 8 সপ্তাহ পরে, আর একটা নেবেন 8 সপ্তাহের মধ্যে, উইদিন 8 উইক্স। 8 উইক্সে পরে নিলে কিন্তু প্রথম ডোজে কাজ হবে না, অ্যান্টিবডি লেভেল টাইটার সেই রেঞ্জে যাবে না। নাম্বার 3, ব্যালেন্স ডায়েট খান, রেগুলার এক্সারসাইজ করুন, ইমিউনিটি বুস্ট আপ করুন। নাম্বার 4, 3টে C আবার বলছি, ক্লোজ স্পেস, কনজেস্টেড স্পেসে যাব না, কন্টাক্টে যাব না। নাম্বার 4, SMS, আমরা SMS করি দেখবেন সবাইকে, SMS, S ফর সোপ বাথ বা স্যানিটাইজার ইউজ, M ফর মাস্ক। যেখানে আমরা কোনো প্রসিডিওর করব, চিকিৎসক ভাইকে একজনকে দেখলাম আমি ফেসবুক লাইভে, আমাদের হাউস সার্জন ছিলেন। যা হোক, আমাদের ডাক্তাররা করব কি, কোনো প্রসিডিওর করতে গেলে নেবুলাইজেশন থেকে অপারেশন যদি আমরা করতে যাই, কোনো প্রসিডিওর যেখানে মিউকোসাল সারফেসের কাছে যাব, বিশেষ করে আই ডাক্তার, ENT ডাক্তার, অ্যানাস্থেটিক ডাক্তার যারা কাছে যাচ্ছেন মিউকোসাল সারফেসের, বা চেস্টের ডাক্তার, মেডিসিনের ডাক্তার, সার্জন ডাক্তার যারা পেশেন্ট দেখছেন OPD-তে, এরা সবসময় N95 পরার চেষ্টা করবেন, কারণ ভাইরাসকে প্রতিহত করতে হবে। পারলে ভেতরে একটা সার্জিক্যাল মাস্ক দিয়ে তারপরে N95 পরবেন, তাহলে তার 95টা হয়তো 99-এ যেতে পারে। এরকম একটা জিনিস দেখেছি, কোনো অসুবিধা হয় না, আমি নিজে পড়ে দেখছি, এখনও পড়ছি আমি, তো অসুবিধা হয় না। নাম্বার 2, অনেকে বলবে গরম লাগবে, অমুক লাগবে, অভ্যাস করে নিতে হবে, মানুষ অভ্যাসের দাস। মাস্কের পর আসুন স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজেশন, ফ্রুইট স্যানিটাইজেশন, ভেজিটেবল স্যানিটাইজেশন, গরম জলে ধুয়ে 24 ঘন্টা রেখে যে কোনো ফ্রুইট বা ভেজিটেবলস আপনি খেতে পারেন নির্ভয়, কিচ্ছু হবে না। ওসব বলে, অনেকে অনেক কথা বলে। টাকা নোটগুলো আনা হয়, 24 ঘন্টা ফেলে রেখে পরে ইউজ করুন। মেটাল সবচেয়ে বিপজ্জনক হচ্ছে সারফেস টাচিং। এই অটোয় গিয়ে বসলেন, বাসে গিয়ে বসলেন, মেট্রোয় গিয়ে বসলেন, যে সারফেস, হাতদানি, পাদানি এইসব থেকে খোলা থাকলেই কিন্তু টাচিংয়ে আপনি নিয়ে আসতে পারেন। এবং হাত দুটো মেইন শত্রু করোনা ভাইরাসের বন্ধু, পরম বন্ধু স্প্রেড করতে। হাতকে কখনো মুখে লাগাবেন না, মুখ থেকে দূরে রাখুন। বাইরে থেকে যখন যাবেন মাস্ক খুলে নাক ওয়াশ করে, গলা গার্গেল করে ঘরে ঢুকুন। জামা প্যান্ট নিচের ঘরে ছেড়ে, বা যাদের অবস্থা সেই অবস্থা নেই তাহলে জামা প্যান্ট চেঞ্জ করেই ঢুকতে হবে। রাস্তার জামা প্যান্ট নিয়ে যাবেন না, কারণ কটনের উপর কিন্তু বেঁচে থাকতে পারে ভাইরাস। আর স্নিজিং, কাফ এটিকেট মেনে করুন, স্নিজিং এটিকেট মেনে করুন, দূরত্ব বজায় রাখুন, যেগুলো বলছিলাম এগুলো করলে করোনার বিরুদ্ধে আমরা লড়াই করে জিততে পারবো, এই আশা ভরসা রেখে এবং আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে। এবং দেখুন, একটা কোটেশন খুব ভালো লেগেছে বলে বলছি, মানুষ যে হাঁটতে জানে না, যে লড়তে জানে। যে হাঁটতে জানে না সে লড়তে জানে, যে লড়তে জানে যে সে শিখতে জানে। টু নো করোনা ভাইরাস ফর নো করোনা,
এটা আমাদের স্লোগান হওয়া উচিত। আর যে শিখতে জানে সে জিততেও জানে। মনুষ্য প্রজাতি এই 750 কোটি বা 7.5 বিলিয়ন ইন দিস প্ল্যানেট, এই পৃথিবীতে এরা কিন্তু লড়াই করে করোনাকে হারিয়ে দেবে। পৃথিবীতে কোনো প্যান্ডেমিকের একটা সুন্দর হিস্ট্রি আছে, যখন বলছি সবই বলে দিই। দেখুন 1720 সালে প্রথম প্যান্ডেমিকের হিস্ট্রি আমাদের নোটেড আছে পৃথিবীতে। সেটা ব্ল্যাক ডেথ বা প্লেগ হয়েছিল এবং 20 কোটি লোককে নাকি ধ্বংস করেছিল। ইউরোপের হাফ পপুলেশন ড্যামেজ হয়েছিল 1719-20 হয়েছিল। আবার 1820-তে 100 বছর পর হয়েছিল কলেরা, 4 কোটি লোক মারা গেছে। সাউথ ইস্ট এশিয়াকে এফেক্ট করেছিল, তার মধ্যে ইন্ডিয়া, অধুনা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাই এফেক্টেড আমরা হয়েছিলাম। 4 কোটি লোক মারা গেছিলো 1819-20 কলেরা প্যান্ডেমিক। 1920-তে 4 মার্চ 18 থেকে 1920-তে আমাদের 1920-তে হয়েছিল একটা প্যান্ডেমিক, স্প্যানিশ ফ্লু। সেটার অরিজিন কিন্তু চায়না। সেম 5 to 10 কোর্স লোক এফেক্টেড হয়েছিল। ইন্ডিয়া 1 কোটি বাচ্চা ছেলে মেয়ে 20 থেকে 40 এফেক্টেড হয়েছিল স্প্যানিশ ফ্লু। এটাও কিন্তু চায়না অরিজিন। আবার ঠিক করোনা পৃথিবীর প্রায় 195টা দেশকে গ্রাস করেছে, যেগুলো বড় দেশ। 195 কান্ট্রিজ পৃথিবীতে মেইন, তাদের সবাইকেই গ্রাস করেছে। ইন্ডিয়াতে 736টা জেলা আছে, তার মধ্যে 700 ওই মণিপুরের কয়েকটা ছাড়া বা ওই হিলি রিজন যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং অনেক বেশি, সেগুলো ছাড়া প্রায় 712 থেকে 715টা ডিস্ট্রিক্টকে কভার করেছে। এবার দেখুন কী সমস্যাটা, এই মুম্বাই মহারাষ্ট্র নিয়ে এরা ফার্স্ট বয়, বরাবর দেখছি এরা ফার্স্ট বয়। সেই ধারাবি বস্তি থেকে শুরু, আজকে মহারাষ্ট্রই কিন্তু ভারতবর্ষের কেসলোডের 60%। আমাদের দেশে কিভাবে ঢুকলো? ফেব্রুয়ারি 2020-তে মুম্বাইয়ে আসে, মিডিল অফ দ্য মার্চ কলকাতায় আসে, এবং আমাদের পশ্চিমবঙ্গের টাউন যেমন বহরমপুর এগুলো যায় জুলাই মাসে, 3 মাস পর। তো এইভাবে আমাদের করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। কিন্তু আমরা কিন্তু বেশ ভালো করেই এগোচ্ছিলাম, কিন্তু কিছু কিছু অ্যাক্সিডেন্ট তো হয়। এই অ্যাক্সিডেন্টের ফলে আমরা বিপদে পড়েছি। তবে একটা কথা বলে রাখি আবারও, যে আলটিমেটলি কোনো প্যান্ডেমিকই পৃথিবীতে স্থায়ী হয়নি, চিরস্থায়ী নেই। হয়তো এন্ডেমিক ফোকাস 2-4টে ইনফ্লুয়েঞ্জা এখন যেমন আছে, কলেরা যেমন আছে, সেরকম 2-1টা ফোকাস থেকে যাবে আমাদের। কিন্তু আলটিমেটলি এভরি প্যান্ডেমিক এন্ডস, শেষ হতেই হবে ওকে। কস্ট অফ দ্য মিলিয়ন্স অফ লাইফ, এটাই বড় কথা। এই যে মৃত্যু, মিলিয়ন্সের মৃত্যু করে, কোটির মৃত্যু করে ও যাবে। ওকে কোটির মৃত্যু হয়ে গেছে সারা পৃথিবীতে, ও যাবে, ওকে যেতে হবে। এবং ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, বিজনেস, ইকোনমিকে ডিস্ট্রাকশন পার্শিয়াল করেই ও যাবে। আমরা এখনও বলি যে পোস্ট প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকের পরে ওই ভাইরাসকেও বাঁচতে হবে, মানুষকেও বাঁচতে হবে। তা হোস্ট প্যারাসাইট এই রিলেশনশিপটা বজায় রাখার জন্যই ওই ভাইরাস কিন্তু কিছুদিনের মধ্যে জব্দ হয়ে যাবে। এই বলে আপনারা প্রত্যেকে করোনা যোদ্ধা হিসেবে লড়াই করুন, ফেস করুন। এবং যারা মাস্ক না পরবে, যারা সোশ্যাল কন্ট্যাক্ট না মেনটেন করবে, যারা ভিড়ভাট্টা হট্টগোল করে বেড়াবে, রোগ ছড়িয়ে বেড়াবে, এই লোকগুলোকে আইডেন্টিফাই করুন এবং সরাসরি একদম বলুন যেটা আপনি ঠিক করছেন না। আপনার অধিকার নেই অন্যকে ইনফেকশন ছড়াবার, এটা কোনো মৌলিক অধিকার নয়, ফান্ডামেন্টাল রাইটস। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন সব আমাদের জানা আছে। কারো অধিকার নেই আমি আপনাকে গায়ে একটা রোগ লাগিয়ে দেবো। কারো অধিকার নেই আমার বাড়িটা ভাঙা রাখবো, বাড়ির ইট পড়বে আপনি নিচ দিয়ে যাওয়ার সময়, পাবলিক রোড দিয়ে যাওয়ার সময়। এই অধিকার কিন্তু নেই কোনো বাড়িওয়ালার। ভাইরাস, কোনো রোগ ছড়াবারও কিন্তু আমাদের অধিকার নেই। আমরা কিন্তু জেলে অবধি যেতে পারি। তার জন্য এটা প্রস্তুত থাকতে হবে। এবং গ্রামের দিকের লোকগুলো যদি সোশ্যাল ডিস্টেন্সিং, ওই বাড়ি বাড়ি ডিস্টেন্স মেনটেন করে 4 কাঠা, 6 কাঠা, 8 কাঠা, 10 কাঠা জমির উপর বাড়ি সব যদি এইভাবে বাঁচতে পারে, বাঁচুক। এরা কোনদিনও ঠিকঠাক হবে না, আর এদের কেউ কিছু বলতেও পারবে না, কারণ এদের প্রত্যেকেরই ভোটার লিস্টের নাম আছে। কেউ না কেউ এদের প্রোটেকশন দেবেই। মুশকিলটা এইখানে। এবং এখন দেখুন সব লোক আলোচনা করছে পার্সেন্টেজ অফ পোলিং নন্দীগ্রামে কতটা হলো, 88 পয়েন্ট সামথিং। কেন? এটা নিয়ে সবাই আলোচনা করছে, কিন্তু কত পার্সেন্ট লোক মারা যাচ্ছে, কিভাবে করোনা স্প্রেড করছে, এটা কিন্তু ভাববার লোক নেই। সব দেখুন, কে সিনেমা স্টার, কে টলিউডের, কে বলিউডের, তার পিছু পিছু হাজার হাজার লোক দৌড়চ্ছে। আশ্চর্য, মাস্ক ছাড়া সবাই ছুটে বেড়াচ্ছি আমরা। বিচিত্র এই দেশ, বিচিত্র এই পৃথিবী। যা হোক, যা হচ্ছে ভালো হচ্ছে। তবে যারা সজাগ, কিছু লোক তো সজাগ, সেই লোকগুলোকে অন্তত তারা যেন প্রতিবাদ করে। আজকে এত বাড়ন্ত কেন রাজনৈতিক ব্যক্তিত্ব বা এই সমাজবিরোধীদের? কারণ হচ্ছে
আমাদের সেকশনের শিক্ষিত, উচ্চশিক্ষিত, ভদ্রলোকের ছেলেদের রাজনীতিতে না যাওয়া, অনীহা, সেটাই হচ্ছে একমাত্র কারণ এই নোংরা লোকদের বারবারন্ত। সেই জন্য প্রতিটা ভালো লোক, শিক্ষিত, সুশিক্ষিত, সমাজবন্ধু বা সোশ্যাল সেন্স যাদের আছে, সেই সমস্ত লোকদের বলবো প্রত্যেককে কিছু না কিছু ফিল্ডে অ্যাক্টিভ হন। অন্তত এটা পরবর্তী প্রজন্মের বাঁচার মতো সুস্থ পৃথিবী তৈরি করে যান, এইটুকু বলছি। এই বলে এই ভিডিও শেষ করছি।